যখন এই ছবিটা আসলে মুক্তি পায়, আমি যখন হলে আসি, আসার পরে আমি দেখি যে আসলে এটার মধ্যে আমি নাই। মানে আমি এই ছবিটা ধরেন 2-3 বার আমি দেখি, তো এরকম নিজেকে আর খুঁজে পাচ্ছেন হ্যাঁ, না। আমি মানে আমার আর দেখি না। আমার হিরো আলমের মিউজিক ভিডিও বানানোটা আপনি কোন জায়গায় দেখেন আসলে? আসলে সে এখন বলতে গেলে একজন ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েটর। এখন মানে আপনার প্রত্যেকটা মানুষের আলাদা একটা সত্তা থাকে, তো সে তার মতো করে করতে। ভাই আমি মিডিয়াতে কাজ করবই, কিভাবে করব আমি জানি না, যেহেতু আমি একটা প্রথম আমার শুরু হয়েছে, এখন এখানে আমি নিজেরে খুঁজে পাইতেছি না। তো আমি একটা পর্যায়ে এক ভাইয়ের সাথে আর কি দীর্ঘ 2-3 বছর কাজ করছিলাম, মানে মিডিয়াতে কাজ করব এই বিদায়। কিন্তু উনি আসলে মানে আমাকে দিয়ে ওনার কাজগুলো করাইছে, কিন্তু উনি আসলে মিডিয়ার কোনো কিছুতেই আমাকে ইনভলভ করে নাই। আগে গবেষণা হইতো, আগে কাজটাকে মানুষ ভালোবাসতো, এখনও ভালোবাসে, কিন্তু এখন ওই যে ভাইরাল বিষয়টা মাথায় আসার পর থেকে ওই ধরনের কাজগুলো আর কি মানুষ পায় না। প্রিয় দর্শক, বাংলা ভিশনের নিয়মিত আয়োজন আনন্দ আড্ডায় আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি হাসনাত জুবায়ের। বরাবরের মতো আমার সাথে আছেন একজন অতিথি। আজকে যে অতিথি আছেন তিনি ক্যামেরার সামনে এবং ক্যামেরার পেছনে একসাথে কাজ করেছেন এবং কাজ করে যাচ্ছেন। আমার সাথে আছেন মডেল ও নির্মাতা শামসুল হুদা। শামসুল ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আমি ভালো আছি। আনন্দ আড্ডায় আপনাকে স্বাগত। জি ধন্যবাদ আপনাকে। আপনি তো একাধারে নির্মাতা এবং মডেল। আমরা যতদূর দেখেছি যে আপনি বিশেষ করে আগে মডেলিং করতেন, এখন নির্মাণে মনোযোগী হয়েছেন। একটু জানতে চাই আসলে আমি 2010-11 সালের দিকে মানে মিডিয়ায় আর কি কাজ শুরু করি। তো প্রথম দিকে আমি বেশ কিছু মিউজিক ভিডিও করছি, তো এর পরবর্তীতে আর কি আমি মিউজিক ভিডিও নির্মাণ শুরু করি। তো এই পর্যন্ত আমার প্রায় 100+ মিউজিক ভিডিও 100+ মিউজিক ভিডিও নির্মাণ করি। পাশাপাশি বেশ কিছু নাটকও নির্মাণ করি। মিউজিক ভিডিও আপনি তো মডেলিং করতেন আগে, প্রথম আপনার ক্যারিয়ার শুরু কি দিয়ে? আসলে মিউজিক ভিডিও দিয়ে। মিউজিক ভিডিও মানে মডেলিং, ক্যামেরার সামনে কাজ করা হচ্ছে। আচ্ছা, সেই গল্পটা একটু জানতে চাই, আসলে কবে থেকে আপনি শুরু করলেন, কিভাবে শুরু করলেন? আমার শুরুটা মানে আপনার মুস্তাফা সরোয়ার ফারুকীর টেলিভিশন একটা মুভি পরিচালনা করছিল। তো এই শুটিংটা আমাদের চাঁদপুর, মানে আমার যে এলাকা হাইমচর হয়েছে, তো সেইখানে আসলে শুটিং দেখার পারপাস আমি যাই। তো যাওয়ার পরে আমার এক ভাইয়ের সাথে পরিচয় হয়, যে মানে আমার মিডিয়া যার মাধ্যমে শুরু হয়, আলামিন সবুজ দুরানি। তো ওনার সাথে বেশ একটা সখ্যতা হয়। তো আমি প্রায় 2-3 দিন যাওয়ার পর আমাকে 2টা ক্যারেক্টার দিছিল। একটা ছিল এই আপনাদের এই বাংলা ভিশনের যে আপনার প্রোগ্রাম হেড ছিল শামীম শাহেদ ভাই, তো ওনার সাথে একটা ক্যারেক্টার দিছিল, যে ক্যারেক্টারটা ছিল মানে সিনেমা হলের মানে টিকিট আর কি কালোবাজারি যেটা হয় আর কি, ব্ল্যাকে বিক্রি করা। তো এই একটা ক্যারেক্টার টেলিভিশন সিনেমায় নাকি অন্য কোনো? টেলিভিশন সিনেমায় আর কি। তো এরকম মানে আমি ওই সিনেমায় 2টা ক্যারেক্টার করি। কিন্তু যখন এই ছবিটা আসলে মুক্তি পায়, আমি যখন হলে আসি, আসার পরে আমি দেখি যে আসলে এটার মধ্যে আমি নাই। মানে আমি এই ছবিটা ধরেন 2-3 বার আমি দেখি, তো এরকম নিজেকে আর খুঁজে পাচ্ছেন না। হ্যাঁ, আমি মানে আমার আর দেখি না। আমার বন্ধু বান্ধব সহ কয়েকজন মিলে আমি বলাকা সিনেমা হলে দেখি। তো পরে আমি হয়তো ভাবছি যে আমরা আগে যে ছবি দেখতাম, যে ছবিতে মনে হয়েছে যে কাইটা দেওয়া আর কি, যে একটু সময়টা তাড়াতাড়ি শেষ করার জন্য আমি ভাবছি হয়তো আমার ওই সিনটা মানে এইখানে কেটে দিছে। আমি তারপর মধুমিতায় যাই, ওইখানে গিয়েও দেখি যে সেম অবস্থা, মানে আসলেই আমি নাই। তো পরে আমি খুব মন খারাপ করে আলামিন ভাইরে ফোন দিলাম যে ভাই, যে আমি যখন ওইখানে অভিনয় করি তখনই আমাকে সবাই আসলে বলছিল যে এরকম হয়, দেখবি যে তোর আসলে পাওয়া যাবে না এই সিনেমায়। তখন আমি সবার কথা আসলে উড়িয়ে দিছিলাম যে না, এটা কিভাবে হয়, আমি যেখানে অভিনয় করছি আমাকে কেন কাটবে। তো পরবর্তীতে মানে একটা মনের মধ্যে একটা ক্ষোভ বা একটা কষ্ট জন্ম নিল। আলামিন ভাইকে আমি বলি যে ভাই এই বিষয়ে আমার তো এটার মধ্যে নাই, আমি পাইলাম না, কাচ্চা আমি দেখি। এরকম যাইতে যাইতে আলামিন ভাইকে পরে বলি যে ভাই আমি মিডিয়াতে কাজ করবই, কিভাবে করবো আমি জানি না, যেহেতু আমি একটা প্রথম আমার শুরু হয়েছে, এখন এখানে আমি নিজেরে খুঁজে পাইতেছি না, আমার এটা যেভাবে আপনি করেন। তো উনি আমাকে বেশ কয়েক জায়গায় নিয়ে যায়, বিভিন্ন জায়গায় পরিচয় করায়। তো আমি একটা পর্যায়ে এক ভাইয়ের সাথে আর কি দীর্ঘ 2-3 বছর কাজ করছিলাম, মানে মিডিয়াতে কাজ করব এই বিদায়। কিন্তু উনি আসলে মানে আমাকে দিয়ে ওনার কাজগুলো করাইছে, কিন্তু উনি আসলে মিডিয়ার কোনো কিছুতেই আমাকে ইনভলভ করে নাই। পরবর্তীতে ওইখান থেকে আমি কয়েকজনের সাথে পরিচয় হওয়ার পরে সিঙ্গার রাকিব মুসাব্বির, ওনার সাথে আমার একটা বেশ ভালো সম্পর্ক হয়। রাকিব ভাইয়ের রেফারেন্সে উনি আমাকে প্রথম বলে যে একটা মিউজিক ভিডিও আছে, একটা গান আছে ভালো লেজার ভিশনের, আপনি এই গানটা করেন, যেহেতু আপনার শুরুটা
মিডিয়াতে আর কি আপনি ইচ্ছা করছেন। তো পরে আমি বললাম ঠিক আছে ভাই। তো এই রাকিব মুসাব্বিরের গান দিয়ে আমার ধরেন প্রথম মিউজিক ভিডিও শুরু হয়। এরপরে আমাদের এফএস সুমন ভাইয়ের একটা গান করছি জাদুরে, বন্ধুরা তোর বুকের ভিতর, তৌসিফ ভাইয়ের হলো এই বুকেতে, এসডি সাগরের বিশাল এক পৃথিবী, বেশ কিছু মিউজিক ভিডিও তখন করছি। এমনকি একটা নাটকেও অভিনয় করছিলাম মেহেদী হাসান জনির। তো একটা পর্যায়ে আর কি মানে মনে হইলো আর কি যে আসলে আমি সামনের থেকে মনে হয় যে পিছনে আমি কাজটা ভালো করতে পারবো। আপনি মডেলিং করেছেন কয়টা গানে? আমি টোটাল 12টা গানে মডেলিং করছি। 12টা গানে মডেলিং করছিলাম, 2টা নাটকে অভিনয় করছিলাম। তো কেন মনে হলো যে আসলে মানে আমি তো আসলে ওইটা আমার রাগের বশে ছিল যে আসলে মিউজিক ভিডিও মানে আমি মিডিয়া কাজ করাটাই ছিল যে আমার এখানে নাই, আমি নিজে দেখি কিছু করতে পারি কিনা। তো পরে আমার নিজেকে আর কি আসলে মডেল হিসাবে যখন আমি কাজ করতে গেছি মানে আমার কাছে মনে হয় না যে আমি আসলে মডেল হওয়ার মতো। এটা আসলে শখের বশে বলেন বা পরিচিত ভাই বেরাদের সম্পর্কের কারণে হয়তো আমি এটা করতে পারছি। কিন্তু যখন মানে আমি কি চাই এই জিনিসটা মানে আমি নিজে করতে পারবো না, কিন্তু আমি করে নিতে পারবো, এতটুক কনফিডেন্স ছিল। তারপরে আমি আসলে ডিরেকশন দেওয়া শুরু করি। আপনি যেহেতু ডিরেকশন দিচ্ছেন এবং বেশিরভাগই হচ্ছে আপনি মিউজিক ভিডিও করছেন, তো মিডিয়াতে তো অনেকগুলো সেক্টর আছে, কেউ টিভিসি বানায়, সিনেমা বানায়, হচ্ছে নাটক বানায়, মিউজিক ভিডিও বানায়। কিন্তু সিনেমা, নাটক বা হচ্ছে টিভিসি, ওবিসি এগুলোর থেকে আপনি মিউজিক ভিডিওটাকে বেশি প্রাধান্য কেন? আমি এই কাজটা হচ্ছে মানে যখন আমার শুরুটাই হচ্ছে মিউজিক ভিডিও দিয়ে যে আমি করছি। তো আমি এই জায়গাটা মানে আমার বলতে গেলে যে মানে একবারে মুখস্থ যে আসলে কিভাবে শট নিলে বা কি করলে বা এই কাজটা হচ্ছে খুব অল্প সময়ের মধ্যে ধরেন যে আপনি সারা বাংলাদেশ বা সারা বিশ্বের মানুষকে ইজিলি আপনি করে দিতে পারবেন। যেমন একটা নাটক করতে গেলে এটা একটু লেন্দি প্রসেস, বা একটা ফিল্ম করতে গেলেও লেন্দি প্রসেস, বা টিভিসি, ওবিসি এইগুলা। আর মিউজিক ভিডিওটা মানে এইটা হয়ে গেছে কি এইটা আমার কাছে খুব মানে ইজি মনে হয়, আর এই জায়গাটা আমার কাছে খুবই ভালো লাগে। আমি তো ধরেন আমি প্রায় 4-5টা হচ্ছে নাটক শর্ট ফিল্ম করছি, তো ওইগুলো করি। কিন্তু আমার কাছে বেশি ভালো লাগার জায়গা যদি বলেন তাহলে মিউজিক ভিডিওটাই বেশি ভালো লাগে। আপনি যেহেতু মিউজিক ভিডিও বানাচ্ছেন আসলে, কিন্তু এই মুহূর্তে আসলে আমাদের মিউজিক ভিডিওর যে ইন্ডাস্ট্রি সেটা কেমন, কোন দিকে যাচ্ছে? মানে আমি যখন থেকে আসলে কাজ করা শুরু করছি মানে ওই সময়ের অবস্থাটা আসলে এখন নাই। এখন সবাই আসলে নাটকের দিকেই বেশি ঝুঁকছে, যে তারা নাটকগুলোই কাজ করছে। সব কোম্পানি, আপনি ধরেন বাংলাদেশে যত অডিও কোম্পানিগুলো আছে তারা গানের থেকে বেশি হচ্ছে নাটক করতেছে। তো মানে আগের মতো ওই রমরমা ওই ব্যবসাটা নাই, যে আগে যে একটা ফিডব্যাক পাইতো মানুষ যে মিউজিক ভিডিও বলেন, অডিও থেকে বলেন, এটা নাই। তবে খুব শীঘ্রই আবার এটা বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে, অডিও প্ল্যাটফর্ম থেকে মানে হিউজ পরিমাণ একটা ধরেন অ্যামাউন্ট আসতেছে। তো এই পারপাসে আপনার শীঘ্রই চালু হবে আর কি, যে অডিওর বাজারটা মানে আবার রমরমা হবে। এটা মানে আমার মনে হয়। একটা ব্যাপার একটু জানতে চাই আসলে, 2000 আমি যদি 10-12 দিকে তাকাই, ওই সময়টাতে আসলে টেকনিক্যালি আমাদের ইন্ডাস্ট্রি খুব বেশি মানে উন্নত ছিল না, কিন্তু তারপর তখন প্রচুর পরিমাণে ম্যাসিভ হিট গান আসতো, দর্শকের মুখে মুখে গান ঘুরতো, মিউজিক ভিডিওগুলো হচ্ছে ভাইরাল। ওই সময়টা আসলে ভাইরাল বলতে তো বাটন ফোন ছিল বা ছোট একটা অ্যান্ড্রয়েড ফোন মাত্র এসছে। তখন কিন্তু হিউজ পরিমাণে মানুষ দেখতো, কম্পিউটারের দোকানে ডাউনলোড করে করে নিয়ে নিয়ে দেখতাম। তো এখন তো টেকনিক্যালি অনেক উন্নত হয়েছে, অনেক প্ল্যাটফর্মও বেড়েছে, কিন্তু সেই ম্যাসিভ হিট আর কোনো গান হয় না, মানুষের মুখে মুখে ঘোরে না কেন? মানে এইটা মানে আমার যেটুকু মনে হয় মানে আগে হচ্ছে কি আগের গানগুলা যে গানগুলা হইতো এটার পিছনে আপনার ধরেন গীতিকার বলেন, সুরকার বলেন বা গায়ক বলেন, কোম্পানি বলেন, সবাই যে পরিমাণ আসলে পরিশ্রম দিত বা শ্রম দিত সেই জিনিসটা এখন হচ্ছে না। এখন ধরেন না যে একজন পার্সনই কিন্তু সব করে ফেলতেছে। একজন ধরেন সিঙ্গারই, সে গায়ক, সে হচ্ছে আপনার গীতিকার, সে কম্পোজার, সে সুরকার, একজনই সব করতেছে। আগে যখন 4-5 জন মিলে কাজ করতো তখন 4-5 জনের টেস্ট থাকতো হইলে অন্যরকম, সবাই মিলেমিশে একটা কাজ হইতো। যেই কারণে আপনি দেখেন, চিন্তা করে দেখবেন যে যেই গানগুলোই মানে হিট হয়েছে মার্কেটে মানে 4-5 জনের পরিশ্রমের জিনিস কিন্তু। আর এখন যেগুলো এখন হিট হচ্ছে কিন্তু সেটা হচ্ছে সাময়িক, যেটা মানুষ মনে রাখে না, গবেষণা হয় না, না কম হয়, খুবই কম হয়। আগে গবেষণা হইতো, আগে কাজটাকে মানুষ ভালোবাসতো, এখনও ভালোবাসে, কিন্তু এখন ওই যে ভাইরাল মানে ভাইরাল বিষয়টা মাথায় আসার পর থেকে ওই ধরনের কাজগুলো আর কি মানুষ পায় না। সাময়িক একটা বিনোদনের জন্য এই কাজগুলো হয়। এই যে মিউজিক ইন্ডাস্ট্রিকে আসলে বা মিউজিক ভিডিও ইন্ডাস্ট্রি যেটাকে বলি, এইটা আসলে ডেভেলপ করার জন্য আসলে কি ধরনের উদ্যোগ নেওয়া যেতে পারে আপনার কাছে মনে হয়? এইটা আসলে মানে আমার মনে হয় যে এগুলা যত ধরনের প্রযোজনা প্রতিষ্ঠান আছে আসলে সবাই যদি মানে
এক হয়ে যদি এই প্ল্যাটফর্মগুলোকে একটু ভালোভাবে যে আমরা, কারণ এই প্ল্যাটফর্মগুলো থেকে কিন্তু তারা ফিডব্যাক পাইছে, একটা সময় বেশ ভালো ফিডব্যাক পাইছে, এখন নাটক থেকে পাইতেছে, যার কারণে মানে আপনার যেই জায়গা থেকে মানে কোম্পানিগুলো ধরেন তৈরি হয়েছে ওই জায়গা থেকে সরে গিয়ে এখন নাটক করতেছে। এখন এটা যে খারাপ তা না, এটাও ভালো, কিন্তু ওই অডিও জায়গাটা যে নষ্ট হয়ে গেছে এইটার জন্যে আমার মনে হয় যে সিঙ্গার, সুরকার, গীতিকার এই সবাইকে নিয়ে মানে আগের মতো এই কাজটা মানে চালিয়ে রাখলে হয়তো আবারও কোম্পানি বলেন বা আমরা যারা কাজ করি সিঙ্গাররা সবাই মানে নতুনভাবে মানে তৈরি হবে আর কি। আচ্ছা, আমি একটু জানতে চাই যে আসলে একটা ভালো মানের মিউজিক ভিডিও করতে গেলে কত বাজেট লাগে? আসলে মানে একটা বাংলা যে কথা বলে যে যেমন গুড় তেমন মিষ্টি, তো এখন কেউ চাইলে মানে এখন যে ডিএসএলআর যে যুগ হয়েছে চাইলেই কিন্তু ধরেন আপনি আমি চাইলেই কিন্তু একটা মিউজিক ভিডিও তৈরি করতে পারি, কিন্তু আপনি টেকনিক্যালি যদি আপনি একটা ভালো ফিডব্যাক চান, যেমন একটা মিউজিক ভিডিওতে আমি যেভাবে করি যে আমি সবসময় চিন্তা করি যে আমার একটা টিম ওয়ার্ক কাজ হবে, এই টিম ওয়ার্ক কাজে কারা থাকবে, আপনার একজন ভালো ডিওপি থাকবে, একটা ক্যামেরা ভালো সেট আপ থাকবে, একটা আর্ট ডিরেক্টর থাকবে, কস্টিউম ডিজাইনার থাকবে, তারপরে ভালো এডিটর হবে, তারপরে আর্টিস্টগুলো ভালো হবে, নতুন হোক প্রবলেম নেই, কিন্তু এর লোকেশনটা ভালো হবে বা লোকেশনের জায়গায় সেট তৈরি হবে। এই ওভারঅল আপনি যদি হিসাব করেন মানে একটা ইউনিটে 70-80 জন নিয়ে যখন আমি কাজ করি তখন এই কাজগুলোর বাজেট হয়ে যায় হিউজ। আর ওই কাজটা ধরেন আপনি দেখবেন মানে আমার টার্গেট থাকে আমি একটা মিউজিক ভিডিও, একটা ফিল্মের গান যেরকম হয় একটা মিউজিক ভিডিও আমি ওই স্টাইলে করার চেষ্টা করি। আর নর্মালও মানে কম বাজেটও কাজ করা যায়, কিন্তু মানে হয়তো ওই টিম ওয়ার্ক কাজটা হয় না, সেখানে মানে স্বল্প সংখ্যক লোক দিয়ে মানে কাজটা করানো যায়। আচ্ছা, আমি একটু জানতে চাই আসলে মিউজিক ভিডিও তৈরি করতে যে কস্টটা হয় বা যে খরচটা হয় সেটা কি আসলে উঠে আসে? এটা আগে উঠে আসতো, আগে বিভিন্নভাবে, কারণ অডিও থেকে তখন কলার টিউন ছিল, কলার টিউন থেকে টাকা হইতো, ওইটা আবার মিউজিক ভিডিও হইতো বা কোনো না কোনো অ্যাঙ্গেলে ধরেন না কাজগুলো হইতো। আগে তো একটা অ্যালবামে 10-12টা করে গান থাকতো, হয়তো একটা গান দিয়ে সব অ্যালবামের কাজগুলা হয়ে যেত। হ্যাঁ, আর এখন হচ্ছে ওই রকম ধরেন কাজগুলো হয় না, যার কারণে আমরা ওই ফিডব্যাকটা দিতে পারি না। তো আমি যেটা দেখছি যে এখন যে প্ল্যাটফর্মগুলো আসছে, এখন বিভিন্ন ধরনের ডিজিটাল প্ল্যাটফর্ম আছে, যে প্ল্যাটফর্মগুলো থেকে ধরেন যে একটা অডিও প্রায় বিশ্বের 300 থেকে 400 প্লাস ডিজিটাল প্ল্যাটফর্মে যায়, তখন এইখান থেকে এই অডিওর টাকাটা উঠে আসে। আর ভিডিওটা তো হলো ইউটিউব বা ফেসবুক থেকে টাকাটা উঠে আসে, তো খুব কম সংখ্যক হয়। মানে আপনার ধরেন যদি এই যে ভাইরাল যে বিষয়টা নিয়ে কথা বললাম, যদি এইটা হয় তাইলে ভাইরাল হইলে আপনার ওই ফিডব্যাকটা আসবে, ভাইরাল না হইলে কিন্তু আসবে না। আমাদের এই সময়টাতে দেখছি যে গানগুলো হচ্ছে একটা ধাঁচের হয়ে যাচ্ছে কিংবা একটা ট্রেন্ড চলে আসছে, এই ট্রেন্ডের বাইরে আসলে কেউ বের হচ্ছে না, এই ট্রেন্ডের বাইরে কেউ গান করছে না। তো এইটা আসলে কতটুকু ইম্প্যাক্ট আমাদের ইন্ডাস্ট্রিতে ফেলছে? এখন বিষয় হচ্ছে ধরেন আপনার যখন একটা গান হিট হয় সবাই চিন্তা করে যে আমি এই রিলেটেড একটা গান করলে বা সেম স্টাইলে যে সেম কম্পোজার, সেম গীতিকার বা যে ভিডিওটা নির্মাণ করছে সেম পার্সন দিয়ে আমি করাইলে হয়তো আমার গানটা হিট হবে, এই আশা করে করে কিন্তু সবাই মানে কোম্পানি বলেন পার্সন বলেন সবাই এই একটার পিছনে আর কি দৌড়ায়। তো এরকম করতে করতে ওই ট্রেন্ডে আবার যখন চলে যায় এর ফাঁকে আবার সেম স্টাইল আবার আরেকটা গান আসে, আবার ওই এইটার পিছে মানে আমরা সবাই কিন্তু যখন সিনেমা বলেন, নাটক বলেন, আপনি গান বলেন, একবার কোনো কিছু হিট হইলে সেম স্টাইলে ধরেন 2-3 বছর যাবে, আবার এটার পরিবর্তন হয়ে আবার অন্য একটা স্টাইল আসবে, মানে এটা হয়ে গেছে আর পাবলিক ধরেন এইভাবে নেয়, মানে কোম্পানি একটু ভাঙতে মানে ভয় পায়। হ্যাঁ, ভয় পায়, সবাই চিন্তা করে যে এইটা যেহেতু হিট হয়েছে এই স্টাইলে করলে মনে আমার এই গানটা হিট হবে, ভিডিওটা এই স্টাইলে করলে হিট হবে, সবাই ওইটার মধ্যেই থাকে, ওই থেকে আলাদা হইতে চায় না। আর আলাদা হয়ে করলে আপনার সেটা তো ফিডব্যাক হচ্ছে না, মানে আপনার যেটা ভাইরাল হবে সেই ভাইরালটা নিয়ে কাজ করলেই মনে হয় এটা ভাইরাল হবে, ভাইরাল ছাড়া কাজ করবেন আপনার গানে ভিউ হয় না, মানুষ দেখতেছে না, তখন তো আপনি আবার এই ভাইরালের পিছে ছুটতেছেন। আচ্ছা, আপনার সম্পর্কে একটু জানতে চাই আসলে আপনি মানে চাঁদপুরে বেড়ে উঠেছেন, চাঁদপুর থেকে ঢাকায় এলেন, মিডিয়াতে কাজ শুরু করলেন। একজন ডিরেক্টর কিংবা যদি বলি মডেল কিংবা মিডিয়াতে নতুন কাজ করতে চায় তাদের স্ট্রাগলটা কেমন একটু জানতে চাই। তাদের স্ট্রাগল মানে আসলে আগে এই যারা মানে আমার মতে আর কি ধরেন 10-12 এর আগে যারা, এদের স্ট্রাগল ছিল অনেক কষ্টের, মানে সহজে কিছু পাইতো না। এখন যে ডিজিটাল যুগটা হয়ে গেছে আপনার কাকে প্রয়োজন,
আপনি তাকে সার্চ করলে পাইতেছেন, তার সাথে কথা বলারও ওয়ে আছে, হয় ফেসবুক বলেন, পেজ বলেন, বা কোনো না কোনো অ্যাঙ্গেলে আছে, যে জিনিসগুলো আগে অ্যাভেলেবেল ছিল না। যার কারণে আপনি ওই পরিশ্রম করে একটা মানুষের সাথে ঘুরতে ঘুরতে আবার আরেকটা মানুষের সাথে পরিচয় হওয়া অনেক কষ্ট ছিল আর কি, মানে আগে যারা কাজ করতো। আর এখন ইজিলি আপনি চাইলে আপনি একটা অডিও তৈরি করতে পারবেন, কোথায় তৈরি হয় সেটাও বলতে পারবেন, ভিডিও কারা তৈরি করে তাকে আপনি নক দিতে পারবেন, কোথায় এডিটিং, হ্যাঁ সব হাতের মুঠে চলে আসছে। মানে এখন আমার মনে হয় না যে এটা বেশি কষ্ট খুব হয় কষ্টকর। আগে এগুলা জানাশোনা ছিল না, করতে পারতো না, আর এখন খুব সহজ হয়ে গেছে। মানে আমার মনে হয় না যে এখন স্ট্রাগল করতে হয়। এখন আপনি চাইলে আপনি একটা কাজ করে এটা আপনি বুস্টিং বলেন বা বিভিন্ন প্রমোশন করে আপনি নিজে ভাইরাল হইতে পারবেন, এটা আপনার জন্য খুব ইজি। আপনি এই পর্যন্ত কতগুলো মিউজিক ভিডিও নির্মাণ করেছেন? 100+ মিউজিক ভিডিও। 100+। আচ্ছা, এর মধ্যে সবথেকে ম্যাসিভ হিট কোন গানটা আপনার কাছে মনে হয়? আমার আসলে নির্মাণের থেকে আমি যেগুলাতে মডেলিং করছিলাম এগুলা মানে সুপার ডুপার হিট ছিল। আপনার যেমন বন্ধুর তোর বুকের ভিতর, এফ এস সুমন আর শিল্পী বিশ্বাসের একটা গান যেটা জি সিরিজ থেকে বের হয়েছে, আর একটা গান ছিল হচ্ছে এফ এস সুমনের জাদুরে, আর একটা ছিল রাকিব মুসাব্বিরের তুমি বিহনে যেটা লেজার ভিশন থেকে বের হয়েছে, আরেকটা গান ছিল সিডি চয়েস থেকে বের হয়েছিল এই বুকেতে কেউ থাকে না থাকো শুধু তুমি, এটা হচ্ছে আপনার তৌসিফ ফারাবির কণ্ঠে ছিল। মানে এই গানগুলো সুপার ডুপার হিট ছিল। আর ভাইরালের যুগের হিসাব করলে মানে ওই রকম মানে আসলে ভিউ হয় না, কিন্তু রেসপন্স পাওয়া যায় বিষয়গুলো ছিল এরকমই। যে লাস্ট ঈদে যে কাজটা করলাম জানুসাবি, সবাই খুব প্রশংসা করছিল এই গানটার। এর আগে ধরেন যে কি যে মায়ে একটা গান করছিলাম, এরকম অনেক গান আছে, মানে অসংখ্য গান। আর আমি সবসময় যে কাজগুলো করি মানে আমার হয় লোকেশনটা থাকবে সবার থেকে ডিফারেন্ট, অথবা আমি সেখানে সেট তৈরি করে কাজগুলো করতাম, যার কারণে মানে আমার কাজের সাথে অন্য কারো কাজের তুলনাটা করা যাবে না। মানে আমি বাজেট নিয়ে আর কি কাজ করতাম, এটা মানে ইন্ডাস্ট্রির একটা আছে, আমার সাথে কাজ করলে বাজেট নিয়ে কাজ করতে হবে। আচ্ছা, নতুন যারা কাজ করতে চায়, মিউজিক ভিডিও করতে চায়, আসলে তারা আসলে কি ধরনের মিউজিক ভিডিও করলে বা কি ধরনের কাজ করলে আসলে সহজে কাজ করতে পারবে, কিংবা হচ্ছে আমি যদি বলি যে নতুনদের প্রতি আপনার কি পরামর্শ থাকবে? না, আমি যেটা বলবো আসলে ধরেন নতুন কেউ যদি গান করে, আগে হচ্ছে মানে বর্তমান ট্রেন্ডি মানে এখনকার যদি সে যদি চায় যে আমি এটা আমার অবস্থান হোক, আমার নাম হোক, এটা চিন্তা করলে সে আগে গানটাকে চয়েস করতে হবে, যে এমন একটা গান চয়েস করতে হবে যেটা না এটা শুনলে ভাইরাল হবে, এইটা মানে যদি চিন্তা থাকে তাহলে সে ওই হিসাব করে করতে হবে। আর আরেকটা হিসাব থাকে যে না আমার গান ভাইরালের দরকার না, আমি একটা কাজ করব স্ট্যান্ডার্ড লেভেলের কাজ করব, তাহলে সে ওই চিন্তাটা করতে হবে। আর এখন যার সাথেই কথা বলবে যেখানে যাবে যে ওই গানটা ভাইরাল তুমি ওইটার মতো করো, মানে এই পরামর্শটাই সবাই দিবে। তা আমি মনে করি ধরেন বেশি দিন টিকে থাকার জন্য মানে সবার মনে থাকার জন্যে ভাইরালের দিকে না ঝুঁকে স্ট্যান্ডার্ড লেভেলের কাজ করা, ভালো কাজ করা, যেটা সবসময় মানুষ শুনবে বা ভবিষ্যতে যে শোনার সাথে সাথে বলবে যে গানটা তো দারুণ, মানে এই বিষয়টা। পাশাপাশি হচ্ছে মানে কম বাজেটের হোক কিন্তু সুন্দর একটা মিউজিক ভিডিও করবে আসলে, যেটা মানে একটু সবার থেকে ডিফারেন্ট হবে, ইউনিক হবে, এরকম কিছু করলে আমার মনে হয় যে সে সব সময়ের জন্য মানে মার্কেটে টিকে থাকতে পারবে। আর ভাইরালের যদি হিসাব করে তাহলে ওই যে ট্রেন্ডি গানের মতো করতে হবে, কিন্তু সেটা সাময়িক থাকবে ক্ষণিকের জন্যে, এরপর আর তাকে আর খুঁজে পাওয়া যাবে না। অনেকে হচ্ছে যে মানে মিউজিক ভিডিওর নামে একটু ভাড়ামি করে কিংবা হচ্ছে যে একটু অস্বাস্থ্যকর কাজ করে, তাদের উদ্দেশ্যে আসলে কিছু বলার আছে কিনা? আসলে এই বিষয়টা হচ্ছে কি, ভাইরালের নেশা যদি হয়, এখন এই ভাইরালের নেশা থাকলে সবাই কিন্তু কিভাবে ভাইরাল হওয়া যায় এই বিষয়গুলা উপলব্ধি করে, যে আমরা খুব শর্টকাটে যে এইটা করলে এইটা আমাকে নিয়ে। কারণ আপনার ডিজিটাল প্ল্যাটফর্মে অনেক ক্রিয়েটর আছে, ডিজিটাল ক্রিয়েটর আছে যারা বসেই থাকে যে আপনার একটা টপিক নিয়ে ভাইরাল করবে। আর আমরা যারা আছি যে হ্যাঁ ঠিক আছে, তারা যেহেতু বসে আছে আমরা এরকম কিছু বিষয় এটার মধ্যে রাখবো যে এইখান থেকে কোনো কিছু নিয়ে তারা তাদের কন্টেন্ট ক্রিয়েট করবে, পাশাপাশি ওইটার রেফারেন্সে আমার ভিডিওটা হিট হোক বা গানটা হিট হোক। এখন এইটা একটা ট্রেন্ড চলে আসছে। আচ্ছা, আমি একটা পার্সনের নাম একটু উল্লেখ করতেই চাই, একটা পার্সনের নাম আমি উল্লেখ করতে চাই, সেটি হচ্ছে যে আমরা দেখি যে কোনো একটা গান ভাইরাল হলে বা একটা জনপ্রিয়তা পেলেই হিরো আলম নামে একজন ব্যক্তি হচ্ছে সেই গানগুলো হচ্ছে কাভার করে বা রিমেক করে। এতে করে আসলে ইন্ডাস্ট্রিতে বা যদি বলি যে গান বা মিউজিক ভিডিওতে কি ধরনের ইমপ্যাক্ট পড়ছে আপনার কাছে মনে হয়? এইটা ইমপ্যাক্ট পড়ার থেকে বড় বিষয় হচ্ছে কি, মানে আমরা যে হিরো আলম এই বিষয়টা আসে, এটা আসতে গেলেই তো ধরেন না ভিউর একটা বিষয় চলে আসে। এখন সে তার মতো করে কিন্তু ভিডিওগুলা করে, আমরা
ওইটা দেখতে দেখতে কিন্তু তার এই ভিডিওটা ভাইরাল করে ফেলি বা করি। পাশাপাশি হচ্ছে মানে সেও চিন্তা করে সবাই আমাকে নিয়ে মাতুক, আবার আমরাও চিন্তা করি হিরো আলম রেফারেন্সে যেহেতু একটা গান করছে আমাদের ভিডিওটা ভিউ হোক। মানে আমরা দিন শেষে কিন্তু এই যে ভিউ ভাইরাল এটার পিছনেই দৌড়াচ্ছি। এবার হিরো আলমের কথা বলেন বা আমাদের কথা বলেন, যার কথাই বলেন, আমরা যখন কাজ করব কোম্পানিও চায় যে আমার ভিডিওটা যেন আমি যে ভিডিওটা বানাবো এটা যেন ভিউ হয়। এখন এই চিন্তা কিন্তু আমরা এই হিরো আলমকেও টানবো বা অন্য যারা ভাইরাল আছে সবাইকে কিন্তু টানার চেষ্টা করি যে এই ভিডিওটা এই রেফারেন্সে ভাইরাল হয়ে যায়। হিরো আলমের মিউজিক ভিডিও বানানোটা আপনি কোন জায়গায় দেখেন আসলে? আসলে সে এখন বলতে গেলে একজন ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েটর। এখন মানে আপনার প্রত্যেকটা মানুষের আলাদা একটা সত্তা থাকে, তো সে তার মতো করে করতেছে। এখন আমার যদি কোনো কিছু ভালো না লাগে আমি সেটা ইগনোর করলেই হয়। এখন আমরা কিন্তু সেটা ইগনোরের জায়গায় আমরা সেটা আরো প্রমোশন করতেছি। মানে আমরা হয়তো দুষ্টামির ছলে বলতেছি যে আরে হিরো আলম এটা কি করলো, আমার ফ্রেন্ড লিস্টে যারা আছে এরাই কিন্তু আবার দেখতেছে, এখান থেকে আবার সবাই শেয়ার করতেছে। এই করতে করতে কিন্তু আমরা বিভিন্নভাবে এটা প্রমোশন ভাইরাল করে করতেছি। আমার বিষয় হচ্ছে আমার যদি কাউকে ভালো না লাগে আমি দেখবো না, আমি সেটা নিয়ে মানে ওই ভাড়ামি করে বা করে এটা আমার কোনো প্রয়োজন নেই। শামসুল ভাই অনেক ব্যস্ততার মাঝেও আজকে আমাদেরকে সময় দিয়েছেন, তার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা অনুষ্ঠানে একদম শেষ পর্যায়ে চলে এসেছি। প্রিয় দর্শক, আড্ডা দিতে দিতে আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আপনাদের সাথে আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো অতিথির সঙ্গে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হ্যাঁ অবশ্যই আনন্দ আড্ডার সঙ্গে থাকবেন।